আইএলটিএস এক্সামের রাইটিং মডিউলে ভালো করতে হলে শিক্ষার্থীদের যা প্রয়োজন তা হলো প্রতিনিয়ত পড়া ও লেখার চর্চা। প্রথমেই যা করতে হবে তা হলো এক্সামের কোয়েশ্চেন প্যাটার্নটা জেনে নিতে হবে। আইএলটিএস এক্সামে দুটি প্রশ্নের উত্তর করতে হয়, যেখানে টাস্ক 1 একটি রিপোর্ট লেখা এবং টাস্ক 2 একটি আর্গুমেন্টেটিভ এসে লেখা এবং দুটি লেখাতেই যে বিষয়গুলো আপনার স্কোর বৃদ্ধিতে সাহায্য করবে তা হলো রিচ ভোক্যাব, কানেক্টিং ওয়ার্ড বা কানেক্টিং ডিভাইসগুলোর যথাযথ ব্যবহার যাতে আপনার আইডিয়াসগুলো কানেক্টেড শোনায়, এবং ক্লিয়ার স্ট্যান্স ব্যাকড উইথ প্রপার লজিক অ্যান্ড সাপোর্টিভ ডিটেইলস। প্যারাগ্রাফিংয়ের ক্ষেত্রে যেটি লক্ষ্য রাখবেন তা হলো আপনার প্যারাগ্রাফগুলো যেন ওয়েল ডেভেলপড হয়। প্রতিটি প্যারাগ্রাফে মিনিমাম 6, 8 or 10 লাইন্স প্রয়োজন হবে, depending on the question or prompt that you are answering. স্যাম্পল রাইটিংগুলোর দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি এমনটাই দেখবেন। আপনার থটস এবং লজিক্সগুলো প্রকাশ করার জন্য সরল বাক্য এর পরিবর্তে জটিল এবং যৌগিক বাক্য বেছে নিন। আর হাইপোথেটিক যে সিচুয়েশনগুলো রয়েছে বা আনরিয়ালিস্টিক সিচুয়েশন যখন আপনি এক্সপ্রেস করছেন তখন থার্ড কন্ডিশন বা সেকেন্ড কন্ডিশনালস এই ধরনের বাক্য বেছে নিতে হবে। প্যাসিভ বাক্য যদি আমরা বেশি ব্যবহার করি রাদার দ্যান অ্যাক্টিভ ভয়েসের চাইতে, তাহলে দেখা যাবে যে আমাদের লেখার ফর্মালিটির লেভেলটা কিন্তু বেশি হবে, বিকজ প্যাসিভ ভয়েস ইট ডিনোটস মোর ফর্মালিটি, ফর্মাল ওয়ে অফ রাইটিং এটা বোঝায়। সুতরাং এই বিষয়গুলো আমরা যদি একটু মাথায় রাখি তাহলে আইএলটিএস এক্সামে আমরা খুব ভালো করতে পারবো। আমি আবারও বলছি, রিচ ভোক্যাব, আমরা যে ভোকাবুলারিগুলো ব্যবহার করব সেগুলো যেন গতানুগতিক যে ভোকাব আমরা ব্যবহার করি তার চাইতে রিচ হয়, মোর একাডেমিক হয়। সেক্ষেত্রে আমরা সিনোনিমাস ওয়ার্ড শিখতে পারি। সিনোনিমাস অ্যান্ড অ্যান্টোনিমস, অ্যান্টোনিম যে ওয়ার্ডগুলো রয়েছে আপনি সেটার জন্য গুগল ডিকশনারি আছে, তারপর অক্সফোর্ড ইয়াং লার্নার্স ডিকশনারি, কেমব্রিজের রয়েছে, ম্যাকমিলানের রয়েছে, ডিকশনারিজগুলো আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন বই আছে ভোকাবুলারি শেখার জন্য। কিউ কার্ড পাওয়া যায় বাজারে বোধহয়, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আপনি নিজে বিভিন্ন টেক্সট যখন পড়ছেন, যখন নিউজ পেপার আর্টিকেল পড়ছেন বা একটি ম্যাগাজিন থেকে কিছু পড়ছেন, তখনও আননোন ভোকাবুলারিগুলো আপনি নোট ডাউন করে রাখতে পারেন আপনার নোটবুকে। এইভাবে প্রতিনিয়ত যদি আপনি ভোকাব শেখার চর্চা করেন তাহলে দেখা যাবে যে আপনি আপনার লেখাতে ভালো তুলনামূলক রিচার ভোকাবুলারি ব্যবহার করতে পারছেন টু এক্সপ্রেস ইয়োর থটস, এবং এতে করে আপনার কিন্তু স্কোর অনেক বেশি, মানে যে স্কোরটা আপনি নর্মালি পেতেন তার চাইতে অবশ্যই আপনি ভালো স্কোর করবেন। এবং সেই সাথে আপনার আইডিয়াসগুলো যদি কানেক্টেড হয়, ওয়েল থট আউট হয়, এবং আপনি যে স্ট্যান্সটা নিচ্ছেন আপনার লেখাতে সেটা যদি আপনি প্রুভ করতে পারেন, আপনি যদি আপনার এক্সামিনারকে কনভিন্স করতে পারেন যে কেন আপনার স্ট্যান্ড পয়েন্টটা কারেক্ট, এবং বাই ব্যাকিং আপ with enough supporting details and examples and facts and datas, then আপনি দেখবেন যে ভালো একটা স্কোর আপনি আপনার রাইটিং এক্সামে পাচ্ছেন। আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে যেটি বেশি সমস্যা হয় রাইটিংয়ে, আমাদের যেহেতু লেখার চর্চা আজকাল একটু কম হয়, আর ইংরেজিতে লেখার চর্চাটা আমরা যেটা দেখি সাধারণত অবজার্ভ করি যে ইংরেজি ক্লাসরুমের বাইরে কিন্তু ইংরেজিতে লেখার চর্চা সাধারণত ছাত্রছাত্রীদের হয় না। সেক্ষেত্রে আমরা একটু এফোর্ট দিলে, একটু বাড়তি চেষ্টা করলে, একটু সময় এবং এনার্জি যদি ইনভেস্ট করি আমাদের পড়াশোনার ক্ষেত্রে, এবং প্রতিদিনই যদি রুটিন করে একটু পড়াশোনা করি, প্রতিদিনই রুটিন করে একটু লেখার চর্চা করি, এবং যদি কাউকে লেখাগুলো একটু দেখানোর ব্যবস্থা করি, সেটা আপনার টিউটর হতে পারেন, আপনার মেন্টর হতে পারেন, আপনার যে কোচিংয়ে আপনি ক্লাস করছেন সেই কোচিংয়ের টিচার হতে পারেন, অথবা কোনো সিনিয়র কেউ হতে পারেন। আপনি যদি লেখাটা একটু দেখিয়ে নেন to someone who has idea about IELTS exam, who has been through the process and who knows about it, তাহলে কিন্তু দেখা যাবে that person can guide you to write better and to write an appropriate essay, a standard essay for your IELTS exam.
টাস্ক 2 নিয়ে কথা বলি, যদি আর্গুমেন্টেটিভ এসে লিখতে হয়, আইএলটিএস টাস্ক 2টা হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আর্গুমেন্টেটিভ এসেগুলো বেশ কয়েকটি ধরনের হয়। নাম্বার 1 এগ্রি ডিসএগ্রি, নাম্বার 2 ডিসকাশন অন বোথ ভিউজ, নাম্বার 3 ওপিনিয়ন বেসড, নাম্বার 4 প্রবলেম সলিউশন এসে, নাম্বার 5 ডিসকাসিং অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, নাম্বার 6 কজ এফেক্ট অ্যান্ড রেকমেন্ডেশন টাইপ এসে, এটাও সেই প্রবলেম সলিউশন এসের ক্যাটেগরিতেই পড়ছে। আর নাম্বার 7 এখানে দেখা যায় যে প্রম্পটটাতে সাধারণত ওপেন এন্ডেড কোয়েশ্চেন করা থাকে এবং সেই কোয়েশ্চেনটার আনসার দিয়েই আপনি একটা এসে লেখেন, একটা একটা প্রপার একটা ইন্ট্রোডাকশন অ্যান্ড প্রপার একটা কনক্লুশন দিয়ে আপনি একটা এসে লিখছেন একটা প্রম্পটকে আনসার করার মাধ্যমে। এটা একটু ওপেন এন্ডেড কোয়েশ্চেনের মতো থাকে। তাহলে আমরা এগ্রি ডিসএগ্রি, ডিসকাশন অন বোথ ভিউজ, ওপিনিয়ন বেসড, প্রবলেম সলিউশন টাইপ, and discussing both advantage and disadvantage of something, and answering open-ended question and some miscellaneous type of essays আমাদের সাধারণত লিখতে হয়ে থাকে। নাম্বার 1 এগ্রি ডিসএগ্রি এসেটা যদি আমরা কথা বলি, তাহলে আমরা প্রথমে যে বিষয়টি বলতে চাই তা হলো যে আপনি যখন একটি এগ্রি ডিসএগ্রি এসে লিখছেন তখন আপনাকে একটি স্ট্যান্স গ্রহণ করতে হবে, আপনার একটা স্ট্যান্ড পয়েন্ট থাকতে হবে। আপনি আইদার এগ্রি করবেন অথবা ডিসএগ্রি করবেন বেসড অন দ্য টপিক, যে কী ধরনের প্রম্পট আপনি পেলেন সেটার উপর ভিত্তি করে আপনি একটা নিউট্রাল স্ট্যান্সও নিতে পারেন। আপনি হয়তো কেন এগ্রি করা বা ডিসএগ্রি করা দুটো কোনো কিছুই আপনি করলেন না, আপনি একটা নিউট্রাল টোন বজায় রাখলেন, সেটাও কিন্তু আপনার স্ট্যান্স হতে পারে। আমরা প্রথমে যেটি করব, আপনাকে প্রথমেই যেটি করতে হবে তা হলো আপনি একটি কাগজে কিছুক্ষণ ব্রেইনস্টর্ম করে আপনার পয়েন্টসগুলো, আপনার আইডিয়াসগুলো জাস্ট জট ডাউন করুন, লিখে ফেলুন। এগ্রি করলে আপনি কী কী আইডিয়াস, সেখানে ব্যাকআপ কী আইডিয়াস আপনি পাচ্ছেন, কী রিজন পাচ্ছেন, লজিক পাচ্ছেন, সেটার সাপোর্টিং এক্সাম্পল কী পাচ্ছেন বা সাপোর্টিভ আইডিয়াস কী পাচ্ছেন, সেটা এক পাশে লিখে ফেলুন। এবং আরেক পাশে আপনি ডিসএগ্রি করলে ঠিক কী স্ট্যান্সটা নিচ্ছেন, এবং ডিসএগ্রি করলে সেই আপনার স্ট্যান্ড পয়েন্টটাকেই আপনি কীভাবে সাপোর্টিভ আইডিয়াস দিয়ে, লজিক দিয়ে, এক্সাম্পল দিয়ে, ফ্যাক্টস দিয়ে, ডেটা দিয়ে কীভাবে আপনি সেটাকে প্রুভ করবেন। এই ব্রেইনস্টর্মিংটা করে ফেললে আপনার লেখার কাজটা অনেক সহজ হয়ে যাবে, কারণ এরপর যেটা হয় আপনি খুব ক্লিয়ার আইডিয়া নিয়ে আপনার লেখাটা শুরু করতে পারবেন এবং আপনার লেখার মাঝপথে ভাবতে বসতে হবে না। তো এটি করুন এবং সেই স্ট্যান্সটাকে কয়েকটি ওয়েল ডেভেলপড প্যারাগ্রাফে আপনি লিখে ফেলুন। এগ্রি ডিসএগ্রি প্যারাগ্রাফের ক্ষেত্রে সাধারণত রিজনগুলো যেহেতু ব্যাখ্যা করতে হয়, সেক্ষেত্রে 3টা প্যারাগ্রাফ আমরা বলি সাধারণত। 2টো প্যারাগ্রাফে হচ্ছে ইন্ট্রোডাকশন লিখে তারপর 2টো প্যারাগ্রাফে আপনি কেন এগ্রি করছেন বা কেন ডিসএগ্রি করছেন বা কেন নিউট্রাল থাকছেন সেটা এক্সপ্লেন করলেন, এবং 4th প্যারাগ্রাফে আপনি আপনার অপোজিশন কি বলতে পারে, আপনার অপোজিট ভিউজ যাদের আছে তারা কি বলতে পারে সেই যুক্তিগুলোকে খণ্ডন করলেন, এবং তারপর একটা একটা এনাফ একটা পজিটিভ নোটে আপনি একটু সাম আপ করলেন আইডিয়াসগুলোকে, মূল কথাগুলোকে একটু সাম আপ করলেন, একটু রেকমেন্ডেশন দিয়ে একটা পজিটিভ নোটে একটা কনক্লুশন আপনি লিখলেন। এভাবে আমরা একটা এগ্রি ডিসএগ্রি এসে লিখতে পারি। আমি আবার কিন্তু সেই মূল বিষয়গুলোর কথা বলছি, যে বিষয়গুলো আপনার রাইটিংটাকে রিচ করবে, আপনার লেখার স্কোর বৃদ্ধিতে সাহায্য করবে। সেগুলো হলো যে আপনার আইডিয়াসগুলো যেন ওয়েল থট আউট হয়, যেন স্ট্রং আইডিয়াসগুলোই আপনি শুরুতে বলেন রাদার দেন উইকার আইডিয়াস। তো মানে একটা আইডিয়া হতে পারে যে খুব স্ট্রং, আরেকটা আইডিয়া হতে পারে একটু উইক আইডিয়া, যেটা আসলে প্রমাণ করা বা খুব কনভিন্সিং না। আপনি যখন আপনার এক্সামিনারকে বলছেন দ্যাটস নট কনভিন্সিং ইনাফ। তো ব্রিং মোর কনভিন্সিং আইডিয়াস and back it up with enough logic, enough data, enough supporting details from the example that we like. IELTS এক্সামে যেটা বলা হয় যে রাইট ইউর এসে ফ্রম ইউর ওন এক্সপিরিয়েন্স। মানে এটা হতে পারে যে আপনি বইতে পড়ছেন, আপনি ম্যাগাজিনে পড়ছেন একটা যে কোনো একটা বিষয় সম্পর্কে। অনেক সময় আমরা অনেক বিষয় সম্পর্কে তো আমাদের চারপাশেই অনেক তথ্য ছড়িয়ে রয়েছে, তাই না? যেমন ধরুন আপনি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে যখন লিখছেন, তখন গ্লোবাল ওয়ার্মিং যে এটা একটা আমাদের মানে পৃথিবীর জন্য এটা যে একটা নেগেটিভ একটা বিষয়, এটা তো আমরা উই ক্যান সি আ লট অফ এভিডেন্স অফ দ্যাট, তাই না?
সেক্ষেত্রে আমরা ম্যাগাজিন, আমরা লাইক নিউজ পেপার, বই, এই ধরনের বিষয়গুলো বা ডকুমেন্টারিজ, এগুলো নানান কিছু থেকে কিন্তু আমরা তথ্য পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি যেটা করছেন যে আপনি আপনার যে ভিউ পয়েন্টসটা, পর্যাপ্ত এভিডেন্স, আপনার এক্সাম্পল, আপনি যা পড়েছেন, আপনি যা জেনেছেন সেই বিষয়গুলো এই বিভিন্ন ধরনের মিডিয়া থেকে, বিভিন্ন ধরনের সোর্সেস থেকে, বিভিন্ন ধরনের বই থেকে, মেটেরিয়াল থেকে আপনি যা পড়েছেন, যে ধরনের তথ্য আপনি পেয়েছেন, যে ধরনের নলেজ আপনি গ্যাদার করেছেন এই টপিকটা সম্পর্কে, সেই বিষয়গুলো নিয়ে আপনি সুন্দর করে দুটো প্যারাগ্রাফে আপনি লিখুন কেন পক্ষে বলছেন, কেন বিপক্ষে বলছেন, এবং শেষে অপোজিট ভিউজ যারা দিতে পারে তাদের যুক্তিগুলোকে খণ্ডন করে আপনি একটা পজিটিভ নোটে একটা কনক্লুশন ড্র করুন বাই প্রোভাইডিং রেকমেন্ডেশন, যে আচ্ছা তাহলে কী করা যাইতে পারে এখন যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং সিচুয়েশনটা, হাউ ক্যান উই মিটিগেট দিস সিচুয়েশন, অর হাউ ক্যান উই কাইন্ড অফ সলভ দিস ইস্যু ফর এভরি ওয়ান, লাইক for all countries involved, right? সো ফর এক্সাম্পল আমি গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বললাম, তেমনি আরও অনেক রকমের কিন্তু ইস্যুস রয়েছে। যেমন ধরেন একটা টপিক হতে পারে যে কো এডুকেশন স্কুল এবং কলেজ, সেটার পজিটিভ দিক, নেগেটিভ দিক। এটা একটা আমাদের কেমব্রিজ আইলসের বইতেই আছে। আমি এক্সাম্পলগুলো যেগুলো নিয়ে কথা বলছি সেগুলো সবই বই থেকে নেওয়া। আপনারা আইলস এক্সামের জন্য কেমব্রিজের যে টেস্ট পেপারসগুলো আছে সেগুলো সলভ করবেন, এবং সেটাই আপনার যথেষ্ট একটা প্রস্তুতি আপনার জন্য করে দেবে। এটা একটা গাইডলাইনের মতো। আপনি যদি কোয়েশ্চেনগুলো সলভ করে যান বাসায়, আর একটু যদি একটা মক টেস্ট নেন, একটা দুটো মক টেস্ট নিয়ে যদি নিজের স্কোরটা কত পাচ্ছেন একটু যাচাই করে যান, তাহলে আমি বলবো যে খুব ভালো একটা স্কোর। কিন্তু নিজেকে যাচাই করে গেলেন এবং তারপর আপনি আরও ইমপ্রুভ করার চেষ্টা করলেন, সেক্ষেত্রে দেখবেন আপনি খুব ভালো করছেন। তাহলে আমি এগ্রি ডিসএগ্রি টাইপ এসে নিয়ে কথা বললাম। এরপরে আমাদের আরও বাকি অনেকগুলো এসে টাইপ রয়েছে। আমি পরবর্তী ভিডিওগুলোতে পর্যায়ক্রমে সেই ধরনের এসেগুলো কিভাবে আমরা লিখতে পারি সেটা নিয়েও আমরা আলোচনা করব, এবং আমি চেষ্টা করব কিছু এক্সাম্পলস আপনাদের জন্য প্রোভাইড করতে, যাতে করে যে আপনি লেখার স্ট্রাকচারটাকে নিজেই অ্যানালাইজ করতে পারেন, কী ধরনের কানেক্টিং ওয়ার্ড ব্যবহার হচ্ছে, আমাদের টর্সগুলো কীভাবে এক্সপ্রেস হচ্ছে, ইন্ট্রোডাকশনটা কেমন, এই বিষয়গুলো যদি পর্যাপ্ত এক্সাম্পল আপনারা দেখেন, নিজেরা অ্যানালাইজ করেন এক্সাম্পলগুলোকে, তাহলে দেখবেন যে কিন্তু আপনি খুব সহজেই লেখার সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাচ্ছেন, এবং তারপর আপনি খুব সুন্দর করে আপনি নিজের এসেটা লিখতে পারছেন। এবং এরপর যদি আপনার এসেটা আপনি একটু ফিডব্যাক নিয়ে নেন আপনার এসের ওপরে, যে ধরুন আপনার মেন্টরকে দেখালেন, আপনার টিচারকে দেখালেন, আপনার যার সাথে ক্লাস করছেন সেই টিচারকে আপনি একটু দেখিয়ে নিলেন, তাহলে আমি বলবো যে ধীরে ধীরে কিন্তু আপনার রাইটিংটা আরও অনেক উন্নত হবে, আরও অনেক ভালো হবে, এবং আপনি আপনার ডিজায়ার যে স্কোরটা আছে রাইটিং এক্সামে সেটা কিন্তু দেখবেন যে আপনি পেয়ে গেছেন। তো এই পর্যন্তই এখন আজকে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।